খুব জোরে বাইরে বৃষ্টি হচ্ছে। নিজের ভাঙা কুঁড়ে ঘরে বসে গুঞ্জা তার নিজের দুধের শিশুটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেই শিশুর কান্না কিছুতেই থামে না। শিশুটির শরীরে যে তখন প্রচণ্ড জ্বর। গুঞ্জা কখনো তাকে বুকে জড়িয়ে ধরে, কখনো তাকে কোলে শুয়ে দোল খাইয়ে, কখনো ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার বাচ্চার কান্না কিছুতেই থামছিল না। আরে রে রে রে, হয়েছে, কাঁদে না সোনা, জ্বর হয়েছে তোমার, ঠিক হয়ে যাবে সোনা। দিনমজুরের কাজ করত গুঞ্জা, কিন্তু ক্রমাগত বৃষ্টির ফলে সমস্ত জায়গার কাজ বন্ধ ছিল। গত 5 দিন ধরে সে ঘরেই বসেছিল, আর কাল থেকে ওর মেয়ের প্রচণ্ড জ্বর এসেছে। এই বৃষ্টি তো আর থামার নামই করছে না। ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না আমার মেয়েটা জ্বরে কষ্ট পাচ্ছে? এই বৃষ্টির মধ্যে আমি কি করে ওকে নিয়ে ওষুধ আনতে যাই? একদিকে গুঞ্জার মেয়ের জ্বর, আর অন্যদিকে ঘরে এক মুঠো অন্ন ছিল না। গত 2 দিন ধরে সে শুধু জল পান করেই তার খিদে মেটাচ্ছে। হাতে 20 টাকা ছিল, কিন্তু সে ওই টাকা দিয়ে নিজের মেয়ের জন্য ওষুধ আনতে চেয়েছিল। গুঞ্জার স্বামী জয়প্রকাশের মৃত্যু হয়। সে কাজের জন্য দিল্লি গিয়েছিল, আর গুঞ্জাকে বলেছিল দিল্লিতে কাজ করে টাকা জমিয়ে গুঞ্জাকে পাঠাবে। কিন্তু মৃত্যু তার সব স্বপ্ন ভেঙে দেয়। গুঞ্জা তার স্বামীকে অনেকবার বাধা দিয়েছিল যে সে যেন দিল্লিতে না যায়, কিন্তু আরে তুমি কেন বুঝতে পারছো না গুঞ্জা? এই গ্রামে থেকে আমি যা আয় করি তা দিয়ে ঠিক করে আমি তোমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারছি না। আমাদের একটা মেয়ে আছে, ওর ভবিষ্যৎ আছে, আর এখানে তো আমি ঠিকঠাক প্রতিদিন কাজও পাই না। দিল্লিতে কাজের অভাব নেই, ওখানে মজুরিও বেশি দেয়। গুঞ্জা তাকে মন থেকে যেতে দিতে চাইল না, কিন্তু মৃত্যু যখন দুহাত ভরে ডাকে তখন পরিস্থিতিও এমনভাবে বদলে যায় যে আমাদেরও সেই ডাক শুনে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়। প্রথম 2 থেকে 3 মাস জয়প্রকাশ দিল্লি থেকে অনেক টাকা পাঠাতো, কিন্তু 3 মাস পরে যখন জয়প্রকাশ ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় ফ্লাইওভার ভেঙে পড়ে। জয়প্রকাশ ফ্লাইওভারের নিচে চাপা পড়ে যায়। জয়প্রকাশের মৃত্যু ঘটে। জয়প্রকাশের মৃত্যুর খবর পেয়ে গুঞ্জা দিল্লিতে ছুটে আসে, কিন্তু তার ভাগ্যে তার স্বামীকে শেষ দেখাটাও ছিল না। গুঞ্জার সেখানে পৌঁছানোর পূর্বেই তার শেষকৃত্য করে দেওয়া হয়। কতবার মানা করেছিলাম ওকে, বলেছিলাম এসো না এসো না, কি পেলে এখানে এসে? ভগবান, কি পাপ করেছিলাম আমি, নিজের স্বামীকে শেষবারের জন্য দেখতেও পেলাম না। গুঞ্জা নিজের মেয়েকে নিয়ে গ্রামে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু গ্রামে ফেরার জন্য তার কাছে কোনো অর্থ ছিল না। তাই সেও সেখানে দিনমজুরির কাজ শুরু করে। 1 বছর হয়ে গিয়েছে সে এই কাজ করছে। সে চলে আসার পর তার বাড়ি কিছু ক্লাবের ছেলেরা দখল করে নিয়েছে। নিজের জীবনের অতীতের কথা মনে করছিল আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। কিছু সময় পরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। সে তার মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে ওষুধ কেনার জন্য। কিন্তু কিছুটা যাবার পর আবার বৃষ্টি শুরু হয়। গুঞ্জা কোনো মতে একটা গাছের নিচে দাঁড়ায়। উফ, আবার বৃষ্টি নামলো। কোথায় ভাবলাম বৃষ্টিটা একটু কমেছে, মেয়েটার ওষুধটা এই সুযোগে নিয়ে আসি। তার উপর কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের ফাঁকা দিয়ে জল পড়ছে। এইভাবে তো আমি নিচেও ভিজে যাব। গুঞ্জা যেখানে দাঁড়িয়েছিল সেই এলাকাটা একদম ফাঁকা ছিল। হঠাৎই একটা বড় গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। গাড়ির মালিক তাকে ইশারা করে তার কাছে ডাকে। গুঞ্জা তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। এই লোকটাকে আমাকে তার কাছে ডাকছে কেন? কি চাই এই লোকটা আমার থেকে? গুঞ্জা ঘাবড়ে গিয়েছিল খুব। গুঞ্জা ভেবেছিল সেখান থেকে ছুটে পালিয়ে যাবে, কিন্তু এত বৃষ্টিতে সে কোথায় পালিয়ে যাবে? তখনই গাড়ির দরজাটা খুলে গাড়ির মালিক মাথায় ছাতা নিয়ে বেরিয়ে আসে।
তো গুঞ্জা আরও ভয় পেয়ে যায়। ভয়ে তার সারা শরীর কাঁপতে থাকে। গুঞ্জার এই অবস্থা দেখে আরে আরে ভয় পেও না, আমি কোনো খারাপ লোক নই। আসলে আমি দেখলাম এই বৃষ্টির মধ্যে তুমি একা একটা মেয়ে নিজের বাচ্চাটাকে কোলে নিয়ে এই নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছো, তাই আসলাম তোমাকে সাহায্য করতে। আমার কোনো সাহায্য চাই না। বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে আছো, কিন্তু বিশ্বাস করো আমি কোনো খারাপ লোক নই। দেখো এই রাস্তাটা পার হলেই সামনেই আমার বাড়ি, তুমি সেখানে চলো আমার সাথে, তুমি ওখানে নিশ্চিন্তে থাকতে পারো। দেখুন, আপনি চলে যান। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে, তবে এই রাস্তাটা কিন্তু ভালো নয়। আর এইভাবে কতক্ষণ এই বাচ্চাটাকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে? তুমিও তো ভিজে যাচ্ছ, তোমার যদি জ্বর আসে তাহলে এই বাচ্চাটাকে কে দেখবে? গুঞ্জা তখনও সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু অমলের কথা তার ঠিক মনে হয়েছিল। সে বাচ্চার কথা ভেবে ভয়ে ভয়ে এসে অমলের গাড়িতে বসে। কিছুক্ষণের জন্য সে অমলের সেই প্রাসাদের মতো বাড়িতে ছিল। সেই বাড়িতে ছিল বিভিন্ন দামি দামি জিনিস, যা গুঞ্জা কোনোদিন চোখেই দেখেনি। তার মেয়ে ততক্ষণে জ্বরে কাতর হয়ে ঘুমিয়ে পড়েছিল। মেয়েরই অবস্থা দেখে গুঞ্জা বলে, সাহেব, আমার মেয়ের গায়ে প্রচন্ড জ্বর। আপনার কাছে যদি... আরে তুমি আগে আমাকে কেন বলনি তোমার বাচ্চার জ্বর হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। অমল চলে যায় ওষুধ আনতে। গুঞ্জার কাছে সেই বাড়িটি ক্রমাগত রহস্যময় হয়ে উঠছিল। অমলের ওষুধ আনতে যাওয়া আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু সে তখনও ওষুধ নিয়ে আসেনি। গুঞ্জা আবার ভয় পেতে শুরু করে। গুঞ্জা চুপচাপ সেখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু তখনই একটা ঘর থেকে এক মহিলার চিৎকার শুনতে পাওয়া যায়। গুঞ্জার মনে তখন অনেক প্রশ্ন আসতে শুরু করে। এটা কোন মহিলার চিৎকার? ওই সাহেব কোথায় চলে গেল? এইসব ভাবতে ভাবতে গুঞ্জা সেই ঘরের দিকে যেতে থাকে। যখন গুঞ্জা সেই ঘরে যায়, সে দেখে এক মহিলা বিছানায় শুয়েছিল। সে তার হাত নাড়াতে চাইছিল, কিন্তু পারছিল না। এটা কে? ওই সাহেব এই মহিলাকে জোর করে এখানে বন্দি করে রাখেনি তো? কিন্তু তার হাত পা তো বাঁধা নেই। তাহলে তাহলে কে এই মহিলা? একে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। জানতে হবে কি সে চক্রান্ত, জানতেই হবে। তখনই অমল হাতে ওষুধের শিশি নিয়ে সেই ঘরে আসে। আরে আসলে ঘরে জ্বরের কোনো ওষুধ ছিল না, আমাকে বাইরে থেকে আনতে হয়েছে, তাই একটু দেরি হলো। সাহেব, এই মহিলাটা কে? এ এ আমার স্ত্রী শালিনী। আপনার স্ত্রী? কিন্তু এনার এই অবস্থা হলো কিভাবে? যবে থেকে আমাদের 4 বছরের মেয়ে রানী মারা গেছে, তবে থেকে। রানীর জন্মদিনের দিন আমরা আমাদের বাড়িতে অনেক বড় একটা জন্মদিনের পার্টি রেখেছিলাম। অনেক অনেক লোক এসেছিল, সবাই খুব আনন্দও করছিল, কিন্তু কিন্তু জানি না কিভাবে হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিল, আর রানী সেই আগুনে। আমি রানীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল। নিজের সামনে নিজের একমাত্র মেয়ের পুড়ে যাওয়া মৃত চেহারাটা দেখে শালিনী খুব শক পায়। শালিনী অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে না কিছু বলতে পারছে, না কিছু করতে। কোনো ডাক্তারকে দেখাতে বাদ রাখেনি অমল, কিন্তু কোনো লাভ হয় না। মেম সাহেবের সাথে তো খুবই খারাপ হয়েছে সাহেব। হ্যাঁ, তুমি যদি চাও তবে এই খারাপকে ভালোতে বদলাতে পারো, ওর নিস্তব্ধতা ভেঙে ফেলতে পারো। ডাক্তার একটাই উপায় বলেছে, তুমি যদি চাও সেটা করতে পারো। আপনি বলুন, আমি কি করতে পারি? তুমি তোমার মেয়েকে আমাদের দিয়ে দাও। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যা চাইবে তাই পাবে। শুধু তুমি তোমার মেয়েকে আমাদের দিয়ে দাও।
এই কথা শুনে গুঞ্জা থ হয়ে যায়। সে বুঝতে পারছিল না অমলের কথার কি জবাব দেবে সে। একদিকে সে তার মেয়েকে সুন্দর একটা জীবন দিতে পারবে, আজ তার কাছে না আছে মেয়েকে খাওয়ানোর টাকা, না আছে মেয়েকে চিকিৎসা করানোর টাকা। সে অনেকক্ষণ ভাবে। আমি রাজি সাহেব, আমি আমার মেয়েকে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার কাছে আমার মেয়ের ভবিষ্যৎ রয়েছে। এই বলে গুঞ্জা সেখান থেকে চলে যায়। অমল তাকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার কত টাকা চাই মুন্নির বদলে। গুঞ্জা তখন বলে, সাহেব, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, এটা সত্যি যে আমি তো আমার মেয়েকে আপনার কাছে বেচে দিইনি, ওর দায়িত্ব নেবার জন্য দিয়েছি। এই বলে গুঞ্জা সেখান থেকে চলে যায়। অনেক রাত, বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু সেই বৃষ্টির মধ্যেও গুঞ্জা ক্রমাগত হেঁটেই চলেছে। তার চোখ থেকে ক্রমাগত জল পড়ছিল। নিজেকে খুব একা মনে হচ্ছিল তার। এক অদ্ভুত পরিস্থিতি। এতটা অসহায় তো তার স্বামীর মৃত্যুর পরেও মনে হয়নি। সে কাঁদতে কাঁদতে বারবার নিজের হাতটা দেখে, কিভাবে সে তার নিজের হাতে তার মেয়েকে খাইয়েছে, ঘুম পাড়িয়েছে। এটা আমি কি করলাম? নিজের স্বামীর শেষ চিহ্নটাকেও ধরে রাখতে পারলাম না। এখন কাকে নিয়ে বাঁচবো আমি? কাকে জড়িয়ে ধরে কাঁদবো? আমার তো আজকে সব শেষ হয়ে গেল। না না, আমি আমার বাচ্চাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। যত কষ্টই হোক আমি ওকে মানুষ করব। সে আবার অমলের বাড়িতে ছুটে যায় সেই বৃষ্টির মধ্যে। ওর অমলকে কেঁদে কেঁদে বলে, সাহেব, সাহেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন, দয়া করে ফিরিয়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ওকে কিছুতেই আপনাকে দিতে পারবো না, কিছুতেই না। এই বলে সে তার মেয়েকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল। তখনই হঠাৎই পেছন থেকে এক মহিলার শব্দ শোনা যায়। পেছনে ঘুরে দেখে অমল আর ওর স্ত্রী শালিনী দাঁড়িয়ে আছে। তুমি কোথাও যেও না, আমাদের সাথে তোমার মেয়েকে নিয়ে এখানেই থাকো। আমি আরো কিছুদিন বেঁচে যাব। যে কাজ বড় বড় ডাকাতরা করতে পারেনি তা তুমি আর তোমার মেয়ে করে দেখিয়েছ। আমার স্ত্রীর নিস্তব্ধতা ভেঙে গেছে। আমরা সকলে একসাথে তোমার মেয়েকে দেখব, ওকে মানুষ করব। বলো, থাকবে তো আমাদের সাথে? গুঞ্জা হ্যাঁ বলে মাথা নাড়ায় আর হালকা হাসি হেসে নিজের মেয়েকে গলায় জড়িয়ে ধরে।